সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল মামের। আহত 10 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শালগাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 10% বন উজাড়। যার যেটা দরকার লাগে কাটে নেয়। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শালগাছ কাটে। দেশের বিভিন্ন বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। কমতে শুরু করেছে দাম, পরিবর্তন নেই মাছের বাজারে। এবং প্রকৃতিতে শীতের আগমনী। উত্তরের জনপদে নতুন রূপে হেমন্তের সকাল। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকের ভিড়। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। সুনামগঞ্জের টাঙ্গর হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, ঢাকা থেকে রওনা দিয়ে সেজুতি পরিবহনের বাস ভোরে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মঞ্জুরা আক্তার এবং তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন। পরে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। এই ঘটনায় আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার শান্তিগঞ্জ থানার ওসি সাহেব আসছে, থানার স্টাফ আসছে, হাইওয়ে থানার ওসি সাহেব আসছে, তারা স্টাফ আসছে। আসার পরে এখানে লাশ তুলাইয়া এই কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। ভোর 5:30টার দিকে এখানে যে বাসটা দুর্ঘটনা কবলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। উদ্ধার করে অনেকে আহত অবস্থায় হাসপাতাল পাঠাইছে। আর ঘটনাস্থলে 2 জন মা ও মেয়ে 2 জন মারা গেছেন। প্রতিনিয়ত এই জায়গাটা নিয়ে বড় আতঙ্কে থাকি। এই জায়গাটা বড় সেন্সিটিভ। কয়েকদিন পরপরই মাসখানিকের ভিতরে প্রায় 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। প্রায় মাসখানিক পূর্বে 3 জন যাত্রী এখানে জায়গায় মৃত্যুবরণ করেছে। আজকে আবার একটি প্রায় 40 জনের যাত্রী নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমরা মনে করি এখানে একটা বাদ থাকলে সবচেয়ে ভালো হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, এই দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আর আহতদের এখন শারীরিক অবস্থা কি, বিস্তারিত জানাবেন। আসলে কিন্তু ঢাকা থেকে অর্থাৎ সেজুতি ট্রাভেলস নামে একটি বাস আসলে সুনামগঞ্জের আশেপাশের বসতিদের যে মানুষজন ছিলেন তারা বিকট শব্দের আওয়াজ শুনে কিন্তু মূলত এই সড়ক থেকে এই যাত্রীবাহী বাসটি খাদে পড়ে আছে। তারপরে তারা তাৎক্ষণিক এখানকার যে শান্তিগঞ্জ থানা ফায়ার সার্ভিসকে তারা খবর দেন, এমনকি তারাও আসলে বাসের ভিতরে যারা আছে তাদেরকে আসলে বাসের থেকে আসলে তারা উদ্ধার করেন। পাশাপাশি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে 2 জন মারা গেছে তাদের লাশ কিন্তু আসলে শান্তিগঞ্জ থানায় রয়েছে। গুরুতর আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা কিন্তু চালকের আসলে প্রধান কারণ 10 মাসে প্রায় 60-টির উপরে প্রায় 60 জনের। সুনামগঞ্জের বাস দুর্ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।
গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর এবং কালিয়াকৈরে বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শালগাছ। ঝুঁকিতে পড়েছে বিস্তৃত বনভূমিও। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্ম্যে উজাড় হয়েছে 11 থেকে 14% বন। যদিও বন বিভাগ বলছে এই বিষয়ে কঠোর অবস্থানে আছেন তারা। জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখছেন সম্ভব হয় না। ওই ফাঁকে কেটে ফেলে। কাটে ফেলা 50 টাকা আসলে কেটে লাইছি বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করা আছে। আমাদের এসিএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসিএফ বসে, এসিএফ স্যার উনি হচ্ছে আমাদের ঘোষণাগুলো সংগ্রহ করতে হবে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই যে হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের এই 10 বিঘা 5 বিঘা 1 2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে দেয়। এনো কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স এখানে কাজ করে, তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনর্বনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনর্বনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে। ঠিক জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। সংলগ্ন যে মানুষ। দর্শক, এবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর। ময়মনসিংহের বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। সরবরাহ কম থাকায় চাষের মাছ কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এদিকে স্বস্তি ফিরেছে চট্টগ্রামের মশলার বাজারে। এ নিয়ে সবশেষ খবর জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সৈয়দপুর থেকে
মাছ আড়ত থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি এবং চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। তবে শুরুতেই ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে? রওশন, গত সপ্তাহেও কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি 100 টাকা বা 80 টাকা 90 টাকার নিচে কিন্তু কোনো সবজি ছিল না, এবং আজকে স্বস্তির বিষয় হলো প্রত্যেকটি সবজি, আজকে সবজির সরবরাহটা গত সপ্তাহের চেয়ে অনেক বেড়েছে, যার কারণে 15 থেকে 20 টাকা বিভিন্ন আকার প্রকার মানভেদের সবজিতে কিন্তু দাম কমেছে। আমরা বেশ কিছু সবজি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা করলা দেখতে পাচ্ছি, করলা বিক্রি হচ্ছে, গত সপ্তাহ এটি কিন্তু 80 টাকা 90 টাকার নিচে ছিল না, আজকে 20 টাকা কমেছে, 60 টাকা। সর্বোচ্চ ভালো মানের করলাটা 65 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে গত সপ্তাহ থেকে 20 টাকা কমে 60, 65, 70 টাকা। এবং সেই সাথে বেগুনের দামটা এটি কিন্তু একেবারে অপরিবর্তিত রয়েছে, গত সপ্তাহেও 90 থেকে 100 টাকা ছিল, এই সপ্তাহে 100 টাকা রয়েছে। শীতকালীন ফুলকপি দেখতে পাচ্ছি আমরা, সেটি চরাঞ্চলের ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70, এবং একটু বড় সাইজের যেগুলো সেগুলো 80 টাকা। আমরা ভেবেছিলাম হয়তো কাঁচামরিচের দামটা পুরো সপ্তাহ জুড়ে একটা অনিশ্চয়তায় ছিল, কিন্তু গত সপ্তাহে 150 টাকা থাকলে এই সপ্তাহে 10 টাকা বেড়েছে, 160 টাকা, বা সর্বোচ্চ ভালো মানের 170 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কাঁচামরিচে 10 টাকা বেড়েছে বলা যাচ্ছে। তবে শিম সবচেয়ে বেশি যেটা কমেছে সপ্তাহের ব্যবধানে, 180 টাকা গত সপ্তাহেও আমরা এই শিম দেখেছিলাম শীতকালীন, তবে আজকে প্রায় 100 টাকা কমেছে, 80 টাকা কেজিতে খুচরা পর্যায়ে শিম বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে শশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, শশা বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 40 থেকে 50 এর মধ্যেই, এটিও 10 টাকা কমেছে, এবং আমরা প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি। শুক্রবার মেচুয়া বাজারে ময়মনসিংহের সবচেয়ে বড় যে পাইকারি এবং খুচরা যে সবজির বাজার, আমরা সেখানেই রয়েছি এবং প্রচুর ক্রেতা সমাগম দেখছি, এবং আমরা আরও সবজি দেখছি, এগুলো সবগুলোই কিন্তু চরাঞ্চলের। লাউগুলো যে দেখতে পাচ্ছি, গত সপ্তাহে যে লাউগুলো 80 টাকা 100 টাকা ছিল, সেটি 20 টাকা 25 টাকা কমে 65 থেকে 70 টাকার মধ্যে রয়েছে। আবার বেগুন, যেটা আগেও বলছিলাম যে 70 টাকা, ঢেঁড়সও কিন্তু 20 টাকা কমেছে, গত সপ্তাহে 80 টাকা ছিল, আজকে 60 টাকা কেজিতে খুচরা পর্যায়ে ঢেঁড়স কিনতে পারছে ক্রেতারা। তো এর পাশাপাশি আরও প্রচুর সবজি, যেটা দেখছিলাম যে ঝিঙে আমরা দেখতে পাচ্ছি, সেটি বিক্রি হচ্ছে 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 35 টাকা, এবং শাক, বিশেষ করে শাকের দামটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। পুঁই শাকগুলো 45 থেকে 50 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে, এবং বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা, বাঁধাকপি এগুলো চরাঞ্চল থেকে এসেছে, পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও আসছে অনেক সবজি। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, এবং টমেটো আমরা আজকে যেটা আগেও বলছিলাম রওশন, যে আজকে প্রচুর সবজির সরবরাহ এবং ক্রেতা সমাগম বেশি। গত সপ্তাহ বেশ একটা ভরকে যাওয়া অবস্থা দেখেছিলাম ক্রেতাদের, সেই অবস্থাটা একটু অনেকটা স্বস্তির জায়গায় এসেছে। এবং যে সবজিগুলো আমরা গাজর দেখতে পাচ্ছি, গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। কচুমুখী রয়েছে, কচুমুখী বিক্রি হচ্ছে 35-40 টাকা। এবং আসলে আমরা আরও সবজি দিকে যেতে চাই, তবে যেটা রওশন, এবার গত সপ্তাহে আমাদেরকে ব্যবসায়ী এবং যারা গৃহস্থ রয়েছে, যারা এখানে সরাসরি বিক্রি করতে এসেছিলেন, তারা যেটা বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণে বিগত সময়গুলোতে 15 দিন বা 1 মাস আগে যে চড়া বাজারটা ছিল সবজি, সেটা অনেকটা কমে আসতে শুরু করেছে, এবং যত দিন বাড়বে শীতকালীন সবজিগুলো সরবরাহ বাড়বে এবং দাম আরও কমতে থাকবে বলে আশা করা যাচ্ছে, যদি বড় কোনো বৈরী আবহাওয়া বা কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে এই ছিল রওশন ময়মনসিংহ থেকে খুচরা সবজির বাজারের সবশেষ খবর আমার কাছে। দর্শক, এবার আমরা মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন, আর যেখানে চাষের মাছের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, সেখানে দেশীয় মাছের কি অবস্থা? রওশন, আজকের মাছ বাজারে আমরা একটা মিশ্র দামের ব্যাপারটা খেয়াল করছি। কিছু কিছু মাছের দাম বেড়েছে, অন্যদিকে কিছু মাছের দাম কমেও গেছে। আজকে সরবরাহ ভালো আছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে যেটি শুক্রবার হিসেবে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আজকে মাছের সরবরাহ সেই চাহিদা অনুযায়ী কিছুটা কম আছে, যার কারণে চাষের মাছের দাম কিছুটা বেড়েছে। রুই এবং কাতলা বিশেষ করে এবং কার্প জাতীয় মাছ যেগুলো আছে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, সেটির পরিমাণ হলো 20 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া কিছু মাছের দাম কমেছে, যেমন চিংড়ির দাম কমেছে। চিংড়ি তো কয়েকদিন আগেও 1200 থেকে 1250 বিক্রি হলো, আজকে 800 থেকে 850 টাকা বিক্রি হচ্ছে। কিছু দেশি মাছের দাম কমেছে, যেমন দেশি কইয়ের দাম আমি একটু কম পেয়েছি। এছাড়া শিং, মাগুর এগুলোর দাম
একটু বাড়তির দিকে, যেমন বড় শিংটি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি, যেটি কয়েকদিন আগেও 300 থেকে 320 টাকা ছিল। তবে মা ইলিশ যে সংরক্ষণে এখন যে মাছ ধরা বন্ধ আছে, ইলিশ মাছ ধরা বন্ধ আছে, সেই কারণে সামুদ্রিক মাছের দাম কিছুটা বেড়েছে। যেমন বৌদুলালি, রিঠা মাছ এই খুব অল্প পরিমাণে এই দিকে আসে, কিন্তু সেই মাছগুলোর দাম একটু বেশি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, এবং বলছেন যে এই আর একদিন পর অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত এই মৎস্য সংরক্ষণ যে অভিযান আছে সেটি চলবে। তারপরে পরশু দিন অর্থাৎ রোববার থেকে আবারও ইলিশ মাছ যখন পাওয়া যায় বাজারে, তখন হয়তো কিছুটা দাম কমতে পারে। এছাড়া যে পাঙ্গাস মাছের দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। রিঠা মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি। তো ব্যবসায়ীরা বলছেন যে কিছু এই সময়টায় একটু এমনি থেকেই বেড়ে যায়, যেহেতু মাছ ধরা বন্ধ থাকে, দেশি মাছের উপর কিছুটা চাপ পড়ে, চাষের মাছের উপর চাপ পড়ে, যার কারণে কিছুটা দাম বেড়ে যায়। এরপরে যখন আবার মাছ ধরা শুরু হবে, বিশেষ করে ইলিশ মাছ ধরা শুরু হবে, তখন আবার দাম কিছুটা কমে আসবে এরকমটি জানাচ্ছেন। তবে ব্যবসায়ীরা একটি ক্ষোভের বিষয় বলেছেন যে আজকে শুক্রবার অনুপাতে যে পরিমাণ ক্রেতা হওয়ার কথা, সেই পরিমাণ ক্রেতা তারা বাজারে দেখছেন না। আর শুক্রবার হিসেবে আরও বেশি ক্রেতা তারা আশা করছিলেন, এবং আরও একটু বেশি ক্রেতা হলে হয়তো তাদের জন্য ভালো হতো। এবং যেহেতু ক্রেতা কম, সেহেতু তারা চাইলেও আসলে কম দামে মাছ বিক্রি করতে পারছেন না। এটি আমাদের কাছে বারবার বলছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। এবং আমি দেখেছি যে আমরা নিয়মিত এই বাজারে আসি, শুক্রবারে যে পরিমাণ মাছ থাকার কথা আজকে আসলেই সেই পরিমাণ মাছ এখানে নাই। এবং সকালবেলা এখানে পাইকারি আড়ত হিসেবে এখানে মাছ কেনা বেচা হয়, এবং পাইকারি বাজারটি শেষ হয়ে গেলে এখানেই খুচরা বাজার এবং আরেকটি বাজার আছে, সেখানেও খুচরা হিসেবে বিক্রি হয়। তো দুই বাজারেই আমরা খোঁজ নিয়ে দেখেছি যে একই রকম মাছের একটা মিশ্র দাম আমরা লক্ষ্য করছি। এবং ক্রেতারা বলছে হয়তো এই রোববার থেকে দামটি আরেকটু সহনীয় পর্যায়ে চলে আসতে পারে। রোশন, এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে শেষ অবস্থা। মশলার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ছুটির দিন মশলার বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? বর্তমানে বাজারে কোন মশলা কেমন দামে বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। ছুটির দিনে যদি বলি, মশলার বাজার একেবারেই ঠান্ডা, অর্থাৎ গরম মশলার বাজার চট্টগ্রামের বাজারগুলোতে একেবারে ঠান্ডা। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেতা উপস্থিতি যেমন কম, বেচা বিক্রিও কমেছে। তবে সরবরাহ চেইন সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহ 10 দিনের যদি আমরা একটি তুলনামূলক অবস্থা তুলে ধরি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সপ্তাহ 10 দিনের ব্যবধানে সব ধরনের মশলার দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। আমরা যদি মশলা জাতীয় পণ্যের মধ্যে বলি, রসুনের কথা বলি, সেক্ষেত্রে রসুন আজকের বাজারে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে 150 থেকে 55 টাকায়। চায়না রসুন, পেঁয়াজ মান অনুযায়ী বাজারে বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। এছাড়া গরম মশলার কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে লবঙ্গ বিক্রি হচ্ছে খুচরা 1400 থেকে 500 টাকা পর্যন্ত। আর গোলমরিচ বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকায়। জিরা বিক্রি হচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান জিরা সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 600 টাকা খুচরা মূল্যে। আর এলাচের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে এলাচ মান অনুযায়ী 4200 থেকে 4500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে একটি মশলা জাতীয় পণ্য, বিশেষ করে শুকনো মরিচ, যেটি গোটা মরিচ, সেটি কিন্তু সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকায়। অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলোর দাম অনেকটাই কমেছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তবে বেচা বিক্রি কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে মূলত গরম মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে 2 ঈদ এবং সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। এখন যেহেতু সামাজিক অনুষ্ঠানও অনেকটা কম, সেজন্য তারা বলছেন যে মশলার চাহিদাটা কমেছে। তবে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে।
আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের মূল যেটি পাইকারি বাজার বলা হয় খাতুনগঞ্জ থেকে কিন্তু এখানকার ব্যবসায়ীরা এই মশলাগুলো নিয়ে আসেন। খাতুনগঞ্জেও কিন্তু আমরা খবর নিয়েছি, তারা বলছেন যে সরবরাহ যেটি চেন সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের পণ্যের ঘাটতি নেই। তবে সেখানেও কিন্তু বেচা বিক্রি অনেকটাই কমেছে। গতকালকেও আমরা খাতুনগঞ্জের মশলার বাজার সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন দেশ থেকে যে মশলা আমদানি করা হয় সেখান থেকে কিন্তু আমদানি ফ্লোটি স্বাভাবিক রয়েছে, তবে সেখানেও বেচা বিক্রি কমেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে মশলার যে চাহিদা সেটি কিন্তু তুলনামূলক কমেছে। সেই ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠানের যে চাহিদা ছিল সেটি কমে যাওয়ার কারণেই মূলত তারা বলছেন যে মশলার চাহিদাটা কমে এসেছে, তবে দাম কিন্তু অনেকটাই কম বলছেন এখানকার ব্যবসায়ীরা। দর্শক, ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। উৎপাদন খরচ বৃদ্ধি সহ নানা কারণে লোকসানে থাকার দাবি খুলনার ডিম উৎপাদনকারী খামারিদের। বলছেন একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে বিক্রেতাদের অভিযোগ, ডিমের দাম কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে থাকায় কমছে না এর দাম। রামিম চৌধুরীর প্রতিবেদন। গত কয়েক সপ্তাহ ধরে খুলনার বাজারগুলোতে অস্বাভাবিক হারে ওঠানামা করছে ডিমের দাম। পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে প্রায় 11 টাকা থেকে 10 টাকা 50 পয়সা পর্যন্ত, যা খুচরা পর্যায়ে ক্রেতাদের কিনতে হয়েছে 12 টাকায়। তো একদম মনে করেন ব্যবসা মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কর্পোরেট শাখাগুলো ইচ্ছা মতো প্রতিদিন রেট করতেছে। মনে করেন 100 ডিমে যদি 50 টাকা বাড়ে, আজকে বাড়লো, কালকে আবার যদি 100 কমে যায়, আমার এই মালটা কি করবে? আমার এই মালটা তখন তো কমে বিক্রি করতে পারবো না। যেহেতু মাছ, ইলিশ মাছ বন্ধ, মাছ পাওয়া যাচ্ছে না, খাই একটু ডিম হিসাবে যদি ডিমের দামই বাড়তি হয় তা আমরা আর কি খাবো। কালকে কিনলাম 11 টাকা, আজকে হচ্ছে 12 টাকা, এটা তো কোনো কথা না। পোলট্রি শিল্প মালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী খুলনার ডুমুরিয়া, বটিয়াকাটা, রূপসা সহ বিভিন্ন এলাকায় বর্তমানে ছোট বড় প্রায় 1,500 ডিম উৎপাদনকারী খামার রয়েছে। গত কয়েক বছরে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে খামারিদের। খামার পরিচালনার জন্য সবথেকে বেশি খরচ হয় মুরগির খাবারের জন্য। সয়াবিন ও ভুট্টা বেশি ব্যবহার করা হয় খামারে। বর্তমানে প্রতি কেজি সয়াবিন খামারিদের কিনতে হচ্ছে 64 থেকে 70 টাকায়, যা গত 2 সপ্তাহ আগেও পাওয়া গেছে 50 টাকা কেজি দরে। বছরখানেক আগে যে ভুট্টা মাত্র 18 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যেত, তা এখন পৌঁছেছে 33 টাকা পর্যন্ত। এছাড়া ওষুধ ও শ্রমিকের খরচ তো বেড়েছেই। সে কারণেই উৎপাদন খরচের তুলনায় বছরের পর বছর কম মূল্যে বাজারে ডিম সরবরাহ করতে হচ্ছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। যে খাবার কিনতাম আমরা 40 টাকা 45 টাকা কেজি, সেই খাবার আজকে 65 টাকা 70 টাকা কেজি। তাহলে এই যে পার কেজিতে 25-30 টাকা বাড়ছে। ওষুধেরও সেম। এইবারে খাবার ম্যানুফ্যাকচারওয়ালা ওষুধ কোম্পানি এদেরকে বললে এরা দোহাই দেয় ডলার রেট, ইন্টারন্যাশনাল মার্কেট। প্রান্তিক পর্যায়ের মুরগি, ডিম ও মাংস উৎপাদনকারী খামারিদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এসব বড় বড় প্রতিষ্ঠান হাজার কোটি টাকা বিনিয়োগ করছে পোলট্রি শিল্পতে। ডিমের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে সরকারের কঠোর তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংগঠনের নেতারা। গভর্নমেন্ট যদি প্রকৃতভাবে বাছাই করে প্রকৃত খামারিকে স্বল্প মূল্যে যে আইএফএমের টাকা, কৃষি ভর্তুকির টাকা, এইগুলো যাচাই করে যথাযথ জায়গায় দিতে পারত, তাহলে দেশের মানুষ উপকৃত হইতো। অত্যন্ত জোরালোভাবে সরকারিভাবে এটাকে শক্ত হাত দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে চাহিদা এবং উৎপাদনের সাথে প্রকৃত খামারি কারা তাদেরকে সুযোগ সৃষ্টি করা। খুলনার ডিম ও মাংস উৎপাদনকারী মুরগির খামারিরা দিনের পর দিন ভুগছেন নানা সমস্যায়। তাই সরকারি তদারকির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে বিনিয়োগ সহায়তা চান খামারিরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। মাইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার চাল পায়নি বরগুনার নিবন্ধিত প্রায় 11,000 জেলে পরিবার। কার্ড থাকার পরেও সহায়তায় তালিকাভুক্ত না হওয়ায় হতাশ তারা। এদিকে জেলে তালিকায় অনিয়ম আর স্বজন প্রীতির মাধ্যমে অন্য পেশার মানুষদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলেছেন অনেকে। সুজন আকনের প্রতিবেদন। সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন নদ নদীতে যখন মাছ শিকারে ব্যস্ত অসাধু জেলেরা, তখন ভিন্ন চিত্র বরগুনায়। জেলার লক্ষাধিক জেলে নিষেধাজ্ঞা মেনে নামেনি জলে। শুরু থেকেই জাল দড়ি গুছিয়ে মনোযোগ দেন 22 দিন পর নদীতে নামার প্রস্তুতিতে।
নিষেধাজ্ঞার 22 দিনে জেলেদের 25 কেজি করে সহায়তার চাল দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি জেলার নিবন্ধিত অন্তত 10,000 পরিবার। মানুষ এমন আছে কান্দেও ঘরে চাউল নেই, কিন্তু হ্যাগো দেয় না, দেয় ওই যারা একটু ধন সম্পদশালী সামনে কথা বলতে পারে হ্যাগো দেয়। কত করে দেশে 5 বারও দেশে 7 বারও পাইছি, কিন্তু আমরা পাইনি। আমরা হইলে 12 মাস জাল পাই, কিন্তু আমাকে চাউল ঠিক মতন দেয় না। জেলে আছে আমাদের ওয়ার্ডে প্রায় 300-র মতো, চাল পাইছি 130 জনে। নিবন্ধিত হতে পারেনি এমন জেলের সংখ্যা জেলায় অন্তত 1.5 লক্ষ। অথচ অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের স্বজনপ্রীতির কারণে নিবন্ধিত জেলেদের ভাগের চালই চলে গেছে ভিন্ন পেশার মানুষের হাতে। এতে ক্ষুব্ধ জেলেরা। কিছু ভোট ক্যারি করার দরকার, হ্যাঁ দেখে মানে কে আমার ভোট দেবে কেটা দেবে না, হ্যাঁ আবার সেইভাবে মালটা বিতরণ করে। একজনের ফ্যামিলি তো এই 25 কেজি চাউলে চলে না, আর 4-5 জন আছে, এই 25 কেজি চাউলে কিচ্ছু হয় না। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকার বরাদ্দ কম দেয়ায় সবাইকে সহায়তা দেয়া সম্ভব হয়নি। তবে আগামীতে সংকট নিরসনে কাজ করছেন তারা। তো আমরা প্রতি বছরই চাই যে পরিপূর্ণভাবে আসুক, সেভাবে আমরা একটা আবেদন দেই, কিন্তু এটা আসলে নীতি নির্ধারণ মহলের ইস্যু, এটা আমার হাতে না। তো আমরা যেটাই করি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেই করি। তো আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এই সময় প্রতি বছর বেকার হয়ে পড়ে বরগুনার লক্ষাধিক জেলে। সূচনা কোণ, এখন বরগুনা। ঝালকাঠি শহরের খেয়া ঘাটগুলোর দুর্দশায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। প্রতিদিন ঝুঁকি নিয়েই পার হচ্ছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, খেয়াঘাট থেকে পৌর কর্তৃপক্ষ লাখ লাখ টাকার রাজস্ব আদায় করলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শহরের কলেজ খেয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, খেয়াঘাটের দুর্দশার দৃশ্যমান হওয়ার পরও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? ধন্যবাদ প্রশ্ন। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ঝালকাঠি শহরের পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায়। এখান থেকে কিন্তু প্রতিদিন নদী পারাপার করে এই ঝালকাঠি শহরে কিন্তু এই খেয়াঘাট ব্যবহার করে শত শত মানুষ প্রবেশ করছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ খেয়াঘাটগুলোর অবস্থা একেবারেই ভয়াবহ, বেহাল। নদী বেষ্টিত ঝালকাঠি শহরে প্রবেশ করতে ছোট বড় 8টি খেয়াঘাট রয়েছে, কিন্তু সবগুলো খেয়াঘাটের একই চিত্র। কোনো কোনো খেয়াঘাটের পাটাতন ভেঙে গেছে, কাঠ পচে গেছে এবং খেয়াঘাটগুলো হেলে পড়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ এই খেয়াঘাটগুলো দিয়ে প্রতি বছর 25 থেকে 30 লক্ষ টাকার রাজস্ব আয় করলেও তারা কিন্তু এই খেয়াঘাটগুলো সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এই ঝুঁকিপূর্ণ খেয়াঘাটগুলো বাধ্য হয়ে তারা পার হতে হচ্ছেন এবং কখনো কখনো এই পার হতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং চরম দুর্ভোগে পড়ছেন। আমি ট্রলার চালকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে প্রতি বছরই তারা আসলে নিজেদের অর্থায়নে খেয়াঘাটগুলো সংস্কারের উদ্যোগ নেন, কিন্তু এই সংস্কার করতে গিয়ে আসলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় বা টেকসই উন্নয়নের জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটি কিন্তু তারা আসলে দিতে না পারায় যেমন স্বাভাবিক অবস্থা, যেমন ভাঙাচোরা অবস্থাতেই এটি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বছরের পর বছর ধরে এই একই চিত্র দেখে আসছি। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন যে আমরা ইতিমধ্যে 2টি খেয়াঘাটের তারা সংস্কারের উদ্যোগ নিয়েছে, বাকিগুলো তারা এই সংস্কারের উদ্যোগ নেবেন। কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্ন যে আসলে যাত্রীদের নিরাপত্তা জোরদার না করে তারা আসলে এখান থেকে যে রাজস্ব আয় করছেন সেটা কতটা সমুচিত। তারা দ্রুত এই খেয়াঘাটগুলো সংস্কারের দাবি জানিয়েছেন। শহরের আসলে এই কলেজ খেয়াঘাট এবং স্টিমার ঘাট এলাকার যে কলেজ খেয়াঘাট রয়েছে, লঞ্চ ঘাট এলাকার খেয়াঘাট রয়েছে, অতুল মাঝি খেয়াঘাট রয়েছে, এইগুলো কিন্তু ঝালকাঠি শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরো 3-4টি খেয়াঘাট এই ঝালকাঠি শহরে প্রবেশের জন্য রয়েছে, আর সেগুলো কিন্তু আসলে সবগুলিরই একেবারে বেহাল অবস্থা। এগুলো সংস্কার না হলে কিন্তু মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। তারা দাবি জানিয়েছেন এগুলো দ্রুত সংস্কারের। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল খেয়াঘাট বিষয়ক সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। পার্বত্য চট্টগ্রামে চলছে মাসব্যাপী কঠিন চিবর দানোৎসব। এই উৎসবে পাহাড়ি নারীরা 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে তাতে কাপড় বোনেন। সেই কাপড় গেরুয়া রঙের রাঙিয়ে দান করা হয় ধর্মীয় গুরুদের।
চিবর দানের বিস্তারিত জানাতে রাঙামাটির কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের বৌদ্ধ বিহার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, চিবর দানের এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর সেখানকার কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আপনাকে বলে রাখি যে আজ থেকে ২৫০০ বছর পূর্বে গৌতম বুদ্ধের যে শিষ্য রয়েছে বিশাখা, তার প্রবর্তিত মূলত তুলা থেকে সুতা তৈরি এবং তাতে গেরুয়া রং করে যে বিশেষ কায়দায় তাঁত যন্ত্রের মাধ্যমে কাপড় বুনন করে সেটি ধর্মীয় গুরুদের দান করা হয়। সেই পরম্পরায় ২৫ বছর ধরে এই কার্যক্রমটি ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আসলে পুণ্যার্থীরা পালন করে আসছেন। রাঙামাটিতে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ৬ অক্টোবরের দিন শেষে ৭ অক্টোবর থেকেই। মূলত সেটি আজকে এখন পর্যন্ত চলছে এবং আগামী ৩০ এবং ৩১ তারিখ বাংলাদেশের সবচেয়ে যে বৌদ্ধ ধর্মীয় যে প্রতিষ্ঠান রয়েছে রাজবন বিহার, সেটিতে আসলে ২ দিন ব্যাপী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই মাসব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে। একটুখানি বলে রাখি, আমি এখন অবস্থান করছি রাঙামাটির যে কাটাছড়ি রাজবন বনবিহারের যে শাখা রয়েছে সেটিতে নবম যে কঠিন চিবর দান উৎসব চলছে সেখানে। এখানে রাঙামাটির যে সাবেক প্রতিমন্ত্রী মনীষাপন দেওয়ান যেমন অংশ নিয়েছেন সকালের পর্বে, সেখানে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক এই দীপেন দেওয়ান অংশ নিয়েছেন। বিকালে চাকমা সার্কেল চিফ দেবাশিস রায় এবং খাগড়াছড়ি বোমাং সার্কেলের চিফ শাসিংপুর যে অংশ নেওয়ার কথা রয়েছে। বলে রাখি, সকাল থেকে দিনব্যাপী যে আয়োজনটি, এই আয়োজনটিতে মূলত বৌদ্ধ ধর্ম মূর্তি পূজা এবং ভিক্ষু সংঘের প্রাতরাশের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং সেটি আসলে বিকেলে ফানুস উড়ান এবং এর আগে কঠিন যে চিবর দান উৎসব মূল যে পর্ব সেটির মাধ্যমে শেষ হবে। এবং মাসব্যাপী এই আয়োজনটি মূলত যে ৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল সেটির পিছনে যে বক্তব্য সেটি হচ্ছে যে আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস বেশি বর্ষা ব্রত পালন করেন বৌদ্ধ ভিক্ষুরা একটি নির্দিষ্ট বৌদ্ধ মন্দিরে, এবং সেটি পূর্ণিমা তিথিতে এসে শেষ হয় এবং সেই অনুষ্ঠানের পরদিন থেকে মূলত মাসব্যাপী এই আয়োজনটি চলে এবং কঠিন চিবর দান। আপনি জানেন পার্বত্য চট্টগ্রামে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, বিশেষ করে চাকমা, মারমা, তঞ্চঙ্গা এবং আরো বড়ুয়া যারা রয়েছেন, তারা এই অনুষ্ঠানটি পালন করে থাকে। এবং ব্যাপকভাবে যেটি হয় যে রাজবন বিহারের শতাধিক যে শাখা রয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ৩ জেলায়, সেই সবগুলোতে আসলে এই অনুষ্ঠানটি ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়। এবং আপনি জানেন যে এখানে ফানুস উড়ানো, বৌদ্ধের যে পূজা রয়েছে সেই ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতার শেষ হয়। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রোশন। রাঙামাটিতে চিবর দান উৎসবের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। সুনামগঞ্জে একসময় সুদূর সাইবেরিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মাইল পথ পাড়ি দিয়ে প্রায় ২১৯ প্রজাতির অতিথি পাখি আসত। কলকাকুলিতে মুখর হয়ে উঠত প্রান্তিক জনপদের এইসব এলাকাগুলো। কিন্তু সময়ের সাথে সাথে এই জেলায় পাখির আগমন কমে যাওয়ায় হতাশ পাখি প্রেমী পর্যটকরা। লিপসন আহমেদের প্রতিবেদন। নীল আকাশ, স্বচ্ছ পানি আর শীতল বাতাসের মিশেলে এক অপরূপ প্রকৃতি। এর মাঝেই সাদা ডানা মেলে ঝাঁক বেঁধে উড়ছে অতিথি পাখি। প্রতি বছর শীতকালীন আশ্রয়ের সন্ধানে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসব পরিযায়ী পাখি আসে বাংলাদেশের হাওর বিলাঞ্চলে। কিন্তু টাঙ্গুয়ার হাওরে অবাধে পর্যটকদের চলাচল, পাখি শিকারীদের হানা সহ নানা কারণে বর্তমানে হুমকির মুখে পড়েছে পাখিদের এই আবাসস্থল। দিন দিন কমছে পরিযায়ী পাখির সংখ্যা। পাখি বিজ্ঞানী ও IUCN এর তথ্য মতে টাঙ্গুয়ার হাওরে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ২১৯ প্রজাতির পাখি ছিল। একসময় বিলুপ্ত প্রায় প্যালাসিস ঈগলের দেখাও মিলত এই হাওরে। ছিল কালেম, পানকৌড়ি, ভূতি হাঁস, পিয়ং হাঁস সহ নানা জাতের পাখি। তবে সেই চিত্র এখন পাল্টেছে। বার্ডস ক্লাবের তথ্য মতে গেল কয়েক বছরে সুনামগঞ্জের হাওরে পরিযায়ী পাখির সংখ্যা কমেছে ৮৫%। তথ্য অনুযায়ী জেলায় ২০১৫ সালে ২ লাখ, ২০১৮ সালে ৬০,০০০, ২০২২ সালে ৩০,০০০, ২০২৩ সালে ৪৩,০০০ এবং সবশেষ ২০২৪ সালে ২৩,০০০ পরিযায়ী পাখি এসেছিল। বিগত কয়েক বছর যাবৎ পরিযায়ী পাখি ব্যাপকভাবে কমে গেছে। তার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঋতুচক্রের তারতম্য, আবার বিভিন্ন কারণে পাখি নিধন হচ্ছে, বিল সেচা, কীটনাশকের ব্যবহার, বিষটুপের ব্যবহার। তার নাম হচ্ছে গিয়া ঐক্যা।
জেলার পাখিপ্রেমীরা জানান, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে জেলায় অতিথি পাখির সংখ্যা দিন দিন কমছে। পাখি শিকার ও পাচার বন্ধে প্রশাসন কঠোর হলে এবং সচেতনতা বাড়ানো গেলে জেলায় আবারও অতিথি পাখির সংখ্যা বাড়বে বলে আশা তাদের। এইখানে পাখিদের জন্য অভয়াশ্রম ব্যবস্থা করা হয়, তাহলে পাখিগুলো আবার অতিথি পাখিগুলো আসবে। এদিকে জেলা প্রশাসক জানালেন, অতিথি পাখি রক্ষায় প্রশাসন সবসময় সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। একবারে এক লোক ফেসবুকে ভাইবা দিল যে কি ভিডিও করে লাইভ দিল যে তারা পাখি ধরতেছে, ওইটার আমরা মামলা দিলাম। আমাদের ইয়নো মামলা দেওয়ার পরে গত বছর পরিযায়ী পাখির উপর আরেকটা মামলার খবর কেউ দিতে পারে নাই। আমরা একইভাবে এই বছর যদি কেন সে যেন একটা লাইভও না হইতে পারে সেই ব্যবস্থা নিল। পাখি শিকার ও পাচার বন্ধে জেলা প্রশাসন বন্যপ্রাণী সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগ করলে আবারও পাখিদের কলতানে মুখর হয়ে উঠবে হাওর এলাকা, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এখন সুনামগঞ্জ। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে শুরুতে সাইকেল দিয়ে নানা স্ট্যান্ড শো প্রদর্শনী করা হয়। এরপর র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, সমাজে অপরাধ কমিয়ে তরুণদের শরীর মন ভালো রাখতেই এই আয়োজন। পাশাপাশি সরকারিভাবে সাইকেল লেন চালুর দাবিও জানান এই র্যালি থেকে তারা। বিগিনার হিসেবে আজকে এখানে আসার কারণ হচ্ছে যে সকলে একসঙ্গে এখানে একটা শোডাউন করা এবং সকলের আমাদের এখন এখানে যে মোটোটা সেটা হচ্ছে যে নগর হোক সাইকেল বান্ধব এবং সাইকেল হোক লেন বান্ধব। আজকে আমাদের এই শোটাতে অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো এবং আমরা এই সাইকেল স্ট্যান্ড এবং সাইকেলিং করে আমাদের শরীর চর্চা ঠিক থাকে। শব্দ দূষণ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং স্বাস্থ্য সুস্থ রাখতে আমরা সাইকেল ব্যবহার করতে চাই। আমরা চাচ্ছি প্রতিটা জেলা এবং বিভাগীয় শহরকে সাইকেল হোক পরিবেশ বান্ধব এবং আমরা একটি সাইকেল লেন চাচ্ছি। সাইকেলের যে শো দেখালেন আপনারা এবং সাইকেল নিয়ে আজকে র্যালি করবেন, এই শো কিন্তু এটা একদিন, 2 দিন, 3 দিন বা 7 দিনের প্র্যাকটিসে কিন্তু এটা সম্ভব হয় নাই। মাসের পর মাস, বছরের পর বছর এই প্র্যাকটিসগুলো করে কিন্তু আপনারা আজকে এই শোটা দেখাতে পেরেছেন। আজ বিশ্ব পোলিও দিবস। দিনটি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের 37টি রোটারি ক্লাবের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রায় পোলিও মুক্ত হলেও এখনও পুরোপুরিভাবে নির্মূল করা যায়নি। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার, সমাজকর্মী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে জানান তারা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী এবং শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পীর ভাঙা পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়া পাচার এবং মুক্তিপণ আদায়ের জন্য বন্দী করে রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধারকৃতদের মধ্যে 41 জন বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গা এবং 3 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া 44 জনকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। ভোরের কুয়াশা আর শিশির ভেজা ঘাসে নতুন রূপে হাজির হেমন্তের সকাল। মাঠে মাঠে পাকা ধানের সোনালি রং, সব মিলিয়ে প্রকৃতিতে যেন শীতের নিমন্ত্রণ। ঋতুরানী হেমন্তকে হাতছানি দেয় গ্রামীণ অর্থনীতিও। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। শিশির ভেজা স্নিগ্ধ সকাল, হালকা কুয়াশার আস্তরণে সকালের সূর্য নতুন বইয়ের মতো ঘোমটা খুলে হেসে ওঠে পূর্ব দিগন্তে। গগনে ছড়িয়ে দেয় রক্তিম আভা। সেই আলোর বিচ্ছরণে ঝিলিক দিয়ে ওঠে ধান শীষে দোল খাওয়া পতন পবন শিশুর বিন্দু। অপরূপ দৃশ্য মোহনীয় হয়ে ওঠে গ্রামীণ জনপদ। মুখরিত হয় পাখির কিচিরমিচির শব্দে। মেঠো পথ ধরে সোনালি রৌদ্র গায়ে মাখে গ্রামের মানুষ। প্রকৃতির পত্র পল্লবে গুঞ্জরিত হয় শীতের নিমন্ত্রণ।
শীতের আগমন অতি সন্নিকটে। যেহেতু হেমন্ত আগমন হচ্ছে সেহেতু শীত আসতে বেশি দেরি নেই। শীত মানেই আনন্দ, শীত মানে কিন্তু অনেক কিছু, শীতের পিঠা এবং বাঙালির ঘরে ঘরে আনন্দ। ধান উঠবে সামনে, বাংলার ঘরে ঘরে আমরা সবাই মিলে আনন্দ করব। সামনে ধান পাকতেছে, মাঠে ধান কাটবো, ধান দিয়ে আঠা পিঠা বানাবো, জামাই ডাকবো, মেয়ে নিয়ে জামাই নিয়ে আনন্দ করে খাবো, এটা আমাদের উল্লাস আনন্দ। এসো একটিবার আমার গাঁয়ের পথে, তোমায় নিয়ে ঘুরবো বেড়াবো মনের আনন্দ রথে। হেমন্তের দুপুর, সোনালি ধানের সুখ, এসো বন্ধু আমার গাঁয়ে। হেমন্তকে বলা হয় ঋতুর রানী। খাল বিলে মনের আনন্দে নাচানাচি করে কাঠবিড়ালিও। বিল ঝিলে ফোটে শাপলা শালুক, আপন মনে উড়ে ছুটে বেড়ায় বক পাখির দল। ষড়ঋতুর এই পরিবর্তন বাঙালির জীবনযাপনে তৈরি করে আলাদা ব্যঞ্জনা। সাত সকালে লাঙ্গল কাঁধে ক্ষেত খামারে ছোটে কৃষক, গড়ে ওঠে গ্রামীণ অর্থনীতির ভিন্ন ভিত। দুবলা ঘাস, ধানের পাতা, বিভিন্ন আগাছায় যে শিশিরের অনুভব এবং হাঁটতে গেলে শরীরে মৃদু ঠান্ডা বাতাস অনুভব করা যাচ্ছে। উত্তরের কৃষি নির্ভর মানুষ। শীতের আগমনী বার্তায় খোলে আয়ের নতুন পথ। মেটো পথে বেড়ে ওঠা খেজুর বৃক্ষে চলে রস উৎপাদনের প্রস্তুতি। চোখে চোখে ভাসে সমৃদ্ধির সোনালী স্বপ্ন। মাহবুব হোসেন, এখন নাটোর। শরতের আকাশ স্থির হতেই পঞ্চগড়ে দেখা মিলছে ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত মায়াবী কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত খোলা আকাশের উত্তরে তাকালেই ধরা দেয় এই পর্বতশৃঙ্গ, যে কারণে প্রতি বছর অক্টোবর মাস শুরু হলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। লুৎফর রহমানের প্রতিবেদন। হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দূরপাহাড়ের এই সৌন্দর্য দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকেও দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বরে, যার মোহনের সৌন্দর্য উপভোগে প্রতি বছর এই সময়ে পঞ্চগড়ে ছুটে আসেন দর্শনার্থীরা। শরতের মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দর্শনার্থীদের চোখে যেমন স্বস্তি এনে দেয়, তেমনি হৃদয়ে আনে প্রশান্তিও। আমি প্রতিদিনই সকালবেলা ফজর নামাজের পর এটা দেখার জন্য আসি, তো একদিনও দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে। দার্জিলিং থেকে একবার দেখছিলাম, মানে অনেক মেঘ ছিল, অল্প দেখা গেছে। নেক্সট টাইম যখন গেলাম তখনও দেখতে পারিনি, সিকিম থেকেও দেখতে পারিনি, তো আজকে নিজের দেশ থেকে দেখতে পারতেছি, এটা ভালো লাগতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই কাছে, এবং আপনার বরফগুলি সূর্যের আলো পড়ার পরে আপনার লাল হচ্ছে, সাদা হচ্ছে, হ্যাঁ গোল্ডেন কালার হচ্ছে, বিভিন্ন কালার দিচ্ছে। ট্রেন থেকেই ঠাকুরগাঁ পার হওয়ার পর থেকে এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর ভিউ দেখা গেছে, লাল ছিল অনেকটা। সূর্যের আলো পড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়, কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেতশুভ্র, যা দেখতে পর্যটক ও পাহাড় প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। আমাদের দেশে আবহাওয়া ওই দেশের নেপাল বা ইন্ডিয়ার আবহাওয়া মিলিয়ে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। আমাদের আবহাওয়া ভালো, ওদের দেশের আবহাওয়া ভালো, যার কারণে আমরা আল্লাহর রহমতে আজকে দেখতে পারছি। যে এত সুন্দর একটা দৃশ্য, মানে আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড় পর্বত শৃঙ্খলা যে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। আনন্দে আত্মহারা আমরা, খুবই ভালো লাগছে, মানে ওভারঅল খুবই সুন্দর ছিল। রোদ যে সাইডে পড়তেছে সেই সাইডটা আর কি জলজল করতেছে, তো এটা দেখে আসলে খুবই আনন্দিত আমরা। তো আমার ওই একটা অনুভূতি যে সুন্দরবনে সবাই নাকি বাঘ দেখতে পান, সৌভাগ্য লাগে। তো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটাও তাই আর কি। কাঞ্চনজঙ্ঘার দর্শন ঘিরে জমে ওঠে স্থানীয় পর্যটন শিল্প, যা এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। টুরিস্টদের জন্য আমরা ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি, যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে। জেলার সমতলের চা বাগান, বাংলামাথা 0 পয়েন্ট, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ ও বোধেশ্বরী পীঠ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে হাওড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল মামের। নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত 3।
গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% বন উজাড়। যার যেটা দরকার লাগে কাটে নেয়। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। দেশের বিভিন্ন বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ, কমতে শুরু করেছে দাম, পরিবর্তন নেই মাছের বাজারে। এবং প্রকৃতিতে শীতের আগমনী, উত্তরের জনপদে নতুন রূপে হেমন্তের সকাল। পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।